আমি তাকে কোনোদিন স্পর্শ করিনি। প্রথম পরিচয়ের দিন সে নিজে থেকে আমার দিকে হ্যান্ডশেক করার জন্য হাত বাড়িয়ে দিয়েছিল। আমি সে হাত স্পর্শ করিনি। তার মানে এই নয় যে আমার ইচ্ছে করেনি বা আমি ভীরু ছিলাম। ওটা ছিল আমার রেসপেক্ট। ভালোবেসে সবাই বলে লাভ ইউ, কিন্তু আমি তাকে সেটা বলিনি। আমি তার লাভ ইউ বলার উত্তরে চিঠিতে লিখেছিলাম আই রেসপেক্ট ইউ। আমি সন্দিহান ছিলাম যে সে ব্যাপারটা বুঝবে কিনা। সে বুঝেছিল এবং ভীষণভাবে বুঝেছিল। আমার প্রতি তার ভালোবাসা বহুগুণ বেড়ে গিয়েছিল। সে আমাকে পরে জানিয়েছিল সেদিন থেকেই সে আমাকে বিয়ে করার স্বপ্ন দেখা শুরু করেছিল। আর সেই স্বপ্নটা আমি তাকে প্রথম দেখাতেই দেখে ফেলেছিলাম। সেটা একটা মজার ঘটনা ছিল। আমাদের স্কুলটা পাশাপাশি। তখন সে পড়তো ধানমন্ডি গার্লসে ক্লাস 9-এ, আর আমি পড়তাম ধানমন্ডি বয়েজে ক্লাস 10-এ। আন্তঃ স্কুল বিতর্ক প্রতিযোগিতায় সে এসেছিল তার স্কুল টিমের সাথে। আমি তখন মঞ্চে আমার বিপক্ষের দলকে তুলাধুনা করছি। সে অবস্থায় হঠাৎ করেই আমার চোখ পড়েছিল তার উপর। অডিটোরিয়ামের এক কোণে সে আলো করে বসেছিল। চোখ পড়তেই কি হলো জানি না, মঞ্চের বক্তার দিকে স্বাভাবিকভাবে সমস্ত অডিয়েন্স তাকিয়ে থাকবে, কিন্তু তার তাকানোটা ছিল অন্যরকম। আমি তার মুগ্ধতা টের পাচ্ছিলাম। আমার সব ওলটপালট হয়ে গিয়েছিল। আমি তোতলাতে শুরু করেছিলাম। প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য ক্ষুরধার আর কঠিন মারপ্যাচের যুক্তিগুলো গুলিয়ে আমি খেই হারিয়ে ফেলেছিলাম। আমার অবস্থা দেখে এতক্ষণের ভাবগম্ভীর মিলনায়তন মুহূর্তের মধ্যে হাসি কৌতুকে ভরে গেল। আমি মনে মনে বলেছিলাম হু কেয়ার্স, আই গট ইউ। সেদিন আমার বাজে পারফরমেন্সের কারণে আমার টিম হেরে গিয়েছিল, কিন্তু আমি জয় করে নিয়েছিলাম সারা পৃথিবী। সেদিনের পর থেকে আমি ছিলাম পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। আমি উঠতাম। আমি জেনেছিলাম প্রেমে পড়লে মানুষ পাখি হয়ে যায়। সে পড়তে ভালোবাসত, আমিও। আমার ধারণা সে মেট্রিক পাশ করার আগে বিশ্ব সাহিত্য কেন্দ্রের 1000 খানেক বই পড়ে ফেলেছিল। কি পড়ব এটা নিয়ে আমাকে আর ভাবতে হতো না। আমরা প্রচুর চিঠি লিখতাম, আর সেই সব চিঠির অর্ধেক থাকতো বুক রিভিউ, বাকি অর্ধেক উথাল পাতাল প্রেমের মহাকাব্য। ইন্টারমিডিয়েটে আমি ঢাকা কলেজ থেকে ঢাকা বিভাগের মধ্যে বিতর্কে চ্যাম্পিয়ন হয়েছিলাম। সেটা তার কারণে। সে আমাকে বিষয়ভিত্তিক বইগুলো বিভিন্ন জায়গা থেকে জোগাড় করে এনে দিত, পক্ষে বিপক্ষে নোট তৈরি করে দিত। প্রতিযোগিতার আগে আমরা দুজনে সেই বিষয়ে বিতর্ক করতাম। সে আমাকে সবার মধ্যে সেরা দেখতে চাইত। সে ছিল সেই মেয়ে। সে এমন কেয়ারিং ছিল যে সে পৃথিবীর যে পুরুষের পাশে থাকবে সে সেরা হতে বাধ্য। আমার নিজেকে খুব সৌভাগ্যবান মনে হতো, কারণ আমি লামিয়াকে পেয়েছিলাম। যদিও আমি ওর একটা সিক্রেট নাম দিয়েছিলাম, আমি ওকে মাটি নামে ডাকতাম। আমি তাকে আমার জীবনের শেষ গন্তব্য হিসেবে মেনেছিলাম। মাটিই তো জীবিত প্রাণের শেষ গন্তব্য, তাই না? আমার পরের বছর ঢাকা ইউনিভার্সিটিতে ইন্টারন্যাশনাল রিলেশনে ভর্তি হলো সে। তার স্বপ্ন ছিল ডিপ্লোমেট হওয়া। সে এতটাই মেধাবী আর আকর্ষণীয় ছিল যে তার পক্ষে যা ইচ্ছে হবে সেটাই সে হতে পারত। তার কারণে আমার অসাধারণ রেজাল্ট হওয়া শুরু হলো। আমরা সারাদিন একসাথে থাকতাম। একাডেমিক পড়া আর বাইরের পড়া মিলে আমরা দুজন মিলে ডুবে থাকতাম পড়ার জগতে। ঢাকা ইউনিভার্সিটিতে আমাদের জুটিটাকে বলা হতো শ্রেষ্ঠ জুটি। আউটডোরে ক্রিকেট, ইনডোরে বিতর্ক আর ক্লাসের ভালো রেজাল্ট, এসব নিয়ে আমি তখন অনেকের হার্ট থ্রোব। এর মধ্যে ঢাকা ইউনিভার্সিটিতে ডিবেটিং সোসাইটি থেকে আমাকে মনোনীত করা হয়েছে ইউনাইটেড এশিয়া ডিবেটিং চ্যাম্পিয়নশিপে অংশ নেওয়ার জন্য। 15 দিনের জন্য যেতে হবে ইন্দোনেশিয়ার বান্দুংয়ে। লামিয়াকে ছেড়ে 15 দিন আমার পক্ষে অসম্ভব ছিল, কিন্তু লামিয়া আমার সাকসেস দেখতে চায়। সে যখন বলে আই এম প্রাউড অফ ইউ, তখন তাকে প্রাউড করা ছাড়া আমার এই জীবনে আর কোনো লক্ষ্য থাকে না। যে আমি লামিয়াকে ছেড়ে থাকতে হবে বলে ঢাকার বাইরে যেতে চাইতাম না, সেই আমাকে লামিয়া জোর করে ইন্দোনেশিয়া পাঠিয়ে দিল। কথা ছিল ফেরার সময় লামিয়া ঢাকা এয়ারপোর্টে আমাকে রিসিভ করবে। না, সে আসেনি। আমি তার জন্য অপেক্ষা করতে করতে ক্লান্ত হয়ে চলে গেছি। হঠাৎ ভয় পেয়ে গিয়েছিলাম ওর কিছু হয়নি তো, অসুখ দুর্ঘটনা এমন কিছু। তার বাসায় ফোন করে জেনেছি সে ঠিক আছে। প্রচণ্ড মাথা ধরেছে বলে রুম বন্ধ করে ঘুমিয়ে আছে। হতে পারে মানে সেটাই ঠিক, কারণ লামিয়ার মাইগ্রেন ছিল।
পরদিন সে ইউনিভার্সিটিতে আসেনি। এমনটা কি হতে পারে? আমি 15 দিন পর ঢাকায় ফিরলাম, অথচ আমার সাথে দেখা করার কোনো আগ্রহ দেখছি না। এবার আমার মনে সন্দেহ জাগা শুরু হলো, আর সেটার জন্য আমাকে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। মহসিন হলের সরকারি দলের ছাত্র সংগঠনের 10-12 জন চিহ্নিত জুনিয়র ক্যাডার আমাকে কলা ভবনের সামনে ঘিরে ধরল। না, তারা আমার সাথে কোনো খারাপ ব্যবহার করেনি, শুধু বলল, এনায়েত ভাই আপনাকে দেখা করতে বলেছেন। শুনে আমার বুকটা ধক করে উঠল। এনায়েত হলো মূর্তিমান আতঙ্কের নাম। ঢাকা ইউনিভার্সিটির সম্পূর্ণ নিয়ন্ত্রণ তার হাতে, এমনকি ভিসিও তার কথায় উঠে বসে। সেই এনায়েত তাকে কেন ডাকবে? সে তো কোনো রাজনীতির সঙ্গে জড়িত না। ছেলেগুলো মারমুখী না হলেও তাদের চোখে মুখে একটা থমথমে চাপা উত্তেজনা বিরাজ করছে। আমি তাদের বললাম, ঠিক আছে, আমি পরে এনায়েত ভাইয়ের সাথে দেখা করব, এখন একটু বিজি আছি। দলের একজন আমার কাঁধে হাত রেখে শীতল কণ্ঠে বলল, আপনাকে সাথে করে নিয়ে যেতে বলেছেন এক্ষুনি। মনোভাব দেখে বুঝলাম এদের সাথে এখন তর্ক করে কোনো লাভ নেই। আমি বললাম, চলো। ওরা আমাকে মাঝখানে রেখে মধুর ক্যান্টিনের দিকে হাঁটা শুরু করলো। মধুর ক্যান্টিনের পাশেই একটা অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে আছে। আমাকে অ্যাম্বুলেন্সের কাছে এনে প্রায় ধাক্কা দিয়ে ভেতরে ঢুকিয়ে দেওয়া হলো। তারপর ওরা সবাই চাপাচাপি করে অ্যাম্বুলেন্সে চড়ে বসতেই সেটা বিকট সাইরেন তুলে চলতে শুরু করলো। আমি পাশের জনকে জিজ্ঞেস করলাম, অ্যাম্বুলেন্সে করে আমাকে কোথায় নিচ্ছ? একজন পেছন থেকে কৌতুকের স্বরে বলল, আপনার একটু চিকিৎসা করা দরকার, তাই ডাক্তার এনায়েতের কাছে নিয়ে যাচ্ছি। এটা শুনে বাকিরা হেসে উঠল। আমার মাথায় তখন চিন্তার ঝড়। কি ঘটতে যাচ্ছে আমার সাথে? কেন হচ্ছে এসব? কি করেছি আমি? অ্যাম্বুলেন্সটা থামলো গুলশান এলাকার একটা বাড়ির সামনে। মূল গেটটা খুলে গেলে সেটা সরাসরি ভেতরে ঢুকে গেল। একজন দারোয়ান দৌড়ে এসে গেটটা বন্ধ করে দিল। বাড়ির নিচতলার ড্রয়িং রুমে আমাকে বসিয়ে ওরা সবাই চলে গেল। প্রায় 20 মিনিট পর সরকারি দলের ছাত্রনেতা এনায়েত এসে ঢুকলো। আমি দেরি না করে সরাসরি তাকে জিজ্ঞেস করলাম, ভাই, আমাকে এভাবে উঠিয়ে আনার কারণ কি? সোফায় মুখোমুখি বসতে বসতে জিজ্ঞেস করলো, তুমি কিছু বুঝতে পারোনি? না ভাই। পকেট থেকে ব্যানসন সিগারেটের প্যাকেট বের করে বেশ আয়েশ করে একটা সিগারেট ধরালো এনায়েত। লম্বা করে কয়েকটা টান দিয়ে নাকে মুখে ভুসভুস করে ধোঁয়া ছাড়লো। আমি বুঝতে পারছি আমাকে সে যেটা বলতে চায় সেটা বলার জন্য প্রস্তুতি নিচ্ছে, আর আমার দিকে না তাকিয়ে স্থির তাকিয়ে আছে জ্বলন্ত সিগারেটের দিকে। রুমের মধ্যে গুমট নীরবতা। আমার অবস্থা, আমি যেন দণ্ড শোনার অপেক্ষায় তাকিয়ে আছি বিচারকের দিকে। পুরো ঘটনাটায় আমি একটুও ভয় পাইনি, কারণ আমি জানি আমি কোথাও কোনো অপরাধ করিনি। কিন্তু আমি কোনোভাবেই কোনো অনুমান করতে পারছি না আমাকে কি শুনতে হবে। একইভাবে এনায়েত তাকিয়ে আছে সিগারেটের মাথার জ্বলন্ত আগুনের দিকে। সেদিকে তাকিয়ে থেকেই বলল, তুমি কি জানো কার জন্য তুমি ইউনাইটেড এশিয়া ডিবেটিং কম্পিটিশনের গ্রুপে চান্স পেয়েছিলে? এই প্রশ্নে আমি অপমানিত বোধ করেছি। সঙ্গে সঙ্গে প্রতিবাদ করে বলি, কারো জন্য চান্স পেতে হবে কেন? আমি নিজের যোগ্যতায় চান্স পেয়েছি। এবার সরাসরি এনায়েত আমার চোখের দিকে তাকালো। মনে হলো এনায়েত তার নিজের ভেতরে ফিরে এসেছে। মনে হলো নিজেকে সামলে নিয়েছে। একটা হালকা হাসি ফুটে উঠল মুখে। বলল, আজ থেকে জানবে নিজের যোগ্যতায় সব কিছু অর্জন করা যায় না। আমি মাথা ঠান্ডা রেখে বললাম, আপনি আসলে কি বলতে চাচ্ছেন এনায়েত ভাই? এই ঢাকা ইউনিভার্সিটি আসলে একটি রাজনৈতিক প্রতিষ্ঠান। এখানে ছাত্র, শিক্ষক, কর্মচারী সবাই রাজনীতির সাথে জড়িত। এটা নিশ্চয়ই তোমাকে বুঝিয়ে বলতে হবে না। এখানে প্রতিটি সিলেকশন হয় রাজনৈতিক বিবেচনায়। তুমি না আমাদের রাজনীতি করো, না আমাদের রাজনীতি বিশ্বাস করো, না আমাদের রাজনীতির প্রতি সহানুভূতিশীল, কোনোটাই না। তবে তুমি কেন সুযোগ পাবে? হ্যাঁ, এখন জানতে চাইছি কেন সুযোগ পেয়েছি। আমার চোখ থেকে চোখ সরিয়ে আবার সিগারেটের আগুনের দিকে তাকিয়ে বলল, তোমার জন্য সুপারিশ করা হয়েছিল, তাই চান্স পেয়েছিলে। আমি ভেতরে ভেতরে রেগে যাচ্ছিলাম, তাই কিছুটা উত্তেজিত স্বরে বললাম, কে সুপারিশ করেছে আমার জন্য? কয়েক মুহূর্ত সময় নিয়ে সরাসরি আমার চোখের দিকে তাকিয়ে এনায়েত বলল, লামিয়া। নামটা শুনেই আমি হেসে দিয়েছিলাম। এনায়েত ভাই, আপনি আমার সঙ্গে ইয়ার্কি করছেন? আমার বলার ভঙ্গিটা এনায়েতের পছন্দ হয়নি। চেহারাটা কঠিন হয়ে উঠল। লামিয়ার কোনো কথা আমি ফেলতে পারি না। আমি একই ফান মোডে বললাম, কেন এনায়েত ভাই, লামিয়া কি আপনার কোনো আত্মীয় হয়? এনায়েতের চেহারা পুরো বদলে গেছে। চোয়াল শক্ত করে বলল, আজ প্ল্যান ছিল তোমার 4 হাত পায়ের হাড্ডি ভেঙে হাসপাতালে পৌঁছে দেওয়ার। সেই জন্য অ্যাম্বুলেন্স ঠিক করা ছিল। দ্রুত তোমাকে হাসপাতালে নিয়ে যাওয়া হতো, যাতে মারের চোটে তুমি মারা না যাও। কিন্তু শেষ মুহূর্তে সব প্ল্যান চেঞ্জ হয়ে গেছে।
কারণ লামিয়া আমাকে সেটা না করতে অনুরোধ করেছে। আমি বুঝে গেছি এখন এনায়েত কোনো ফালতু কথা বলছে না। কেন এনায়েত ভাই, আমি কি দোষ করেছি? আপনি আমাকে কেন মারতে চান? তোমাকে লামিয়ার জীবন থেকে সরে যেতে হবে। এখন আর আমি এনায়েতকে পরোয়া করছি না। এ কথা শোনার পর আর কোনো রাগ ডাকের প্রয়োজন পড়ে না, তাই আমি চ্যালেঞ্জের সুরে বললাম, কেন কেন আমাকে লামিয়ার জীবন থেকে সরে যেতে হবে? কারণ লামিয়াকে আমি ভালোবাসি। হোয়াট? ইয়েস, অ্যান্ড শি লাভ মি টু। আমরা পরস্পরের চোখের দিকে তাকিয়ে আছি। এনায়েতের প্রথম কথাটা সত্য, লামিয়াকে অনেক পুরুষ পছন্দ করে। ওর মতো এমন সুন্দরী আর মেধাবী নারীর ক্ষেত্রে এটাই স্বাভাবিক। এসব আমি দেখে অভ্যস্ত। কিন্তু এনায়েতের দ্বিতীয় কথাটা মিথ্যা। এটা কোনোভাবেই হতে পারে না। তাই এনায়েত আমাকে বিশ্বাস করানোর জন্য বলল, তোমাকে ইন্দোনেশিয়া পাঠানোর মূল কারণ এটাই, তোমাকে কিছুদিনের জন্য লামিয়ার কাছ থেকে দূরে রাখা। এর মধ্যে আমরা সিদ্ধান্ত নিয়েছি বিষয়টা তোমাকে জানানোর। তোমাকে গুম করে সরিয়ে দেওয়া আমার জন্য কোনো ব্যাপার ছিল না। কিন্তু যেহেতু লামিয়া নিজ থেকেই তোমার সাথে আর থাকতে চায় না, আমার সাথে থাকতে চায়, তাই স্বাভাবিকভাবে সরে আসার জন্য তোমাকে একটা সুযোগ দিতে চাই। ঠিক এখন থেকে আমি যেন তোমাকে আর লামিয়ার ত্রিসীমানায় না দেখি। এরপরে তুমি বাড়াবাড়ি করলে কি অবস্থা হবে বুঝতেই পারছো। আমাকে লাজবাব করে দিয়ে এনায়েত আরেকটা সিগারেট ধরালো। মুখের কাঠিন্য আর নেই। তার সিগারেট খাওয়ার একটা বৈশিষ্ট্য ধরে ফেলেছি আমি। এনায়েত প্রতিবার 2টা করে লম্বা টান দেয় একসাথে। নাকে মুখে প্রচুর ধোঁয়া ছেড়ে উঠে দাঁড়ালো। তার দেখা দেখি আমিও উঠে দাঁড়ালাম। আমার নিঃশ্বাস নিতে কেমন যেন কষ্ট হচ্ছে। এখান থেকে বের হতে হবে। উপসংহার টেনে এনায়েত বলল, আমি তোমার একটা উপকার করতে চাই। লামিয়াকে দ্রুত ভুলে যেতে তোমাকে সাহায্য করতে চাই। বুঝতে পারছি তুমি আমার কোনো কথা বিশ্বাস করছো না। নিজের চোখে দেখলে বিশ্বাস হবে। তখন ভালোবাসাটা ঘৃণায় পরিণত হবে। সেটা তোমাকে তাকে ভুলে যেতে অনেক হেল্প করবে। বলেই পকেট থেকে একটা ঠিকানা লেখা কাগজ আমার হাতে দেয়। সব যেন প্ল্যান করেই রেখেছে। আগামীকাল দুপুর 2টায় আমার ফ্ল্যাটে এসো। ঠিক 2টায়, আগেও না পরেও না। আমার পোলাপান আর সিকিউরিটিকে তোমার নাম বলে রাখবো। ফ্ল্যাটের দরজা আনলক করা থাকবে, তুমি নিঃশব্দে ঢুকে পড়বে। আমার বেডরুমের দরজাটা আলতো করে খোলা থাকবে। তুমি উকি মেরে দেখে চুপচাপ চলে যাবে। একটা লাম্পটের হাসি ছড়িয়ে পড়ে এনায়েতের মুখে। ও হ্যাঁ, তোমাকে একটা থ্যাঙ্কস দিতে চাই। তুমি লামিয়াকে কখনো স্পর্শ করনি বলে। আর পাশাপাশি তোমার জন্য একটা আফসোস, তুমি লামিয়ার জীবনে স্কুল বালক থেকে পুরুষ হয়ে উঠতে পারোনি। পরিণত হলে নারী খোঁজে নির্ভরতা, খোঁজে সামর্থ্যবান পুরুষ। তোমার ব্যর্থতা তুমি লামিয়াকে বোঝোনি। তুমি বুঝতেও পারোনি গত 1 বছর ধরে আমার সাথে লামিয়ার সম্পর্ক। এখন নিশ্চয়ই বুঝতে পেরেছ, নিজের যোগ্যতা দিয়ে সব কিছু পাওয়া যায় না। ফরচুন বলেও একটা কিছু আছে। কাল সময় মতো চলে এসো, তোমার জন্য স্পেশাল শো। হ্যাঁ, আমি সেই শো দেখতে গিয়েছিলাম। খুব গোপনে সঙ্গে করে নিয়ে গিয়েছিলাম একটা ধারালো ছুরি। এনায়েত যা যা বলেছে সেটার জন্য হয় তাকে মরতে হবে, নয়তো আমাকে। এই দুইয়ের বাইরে কোনো কিছু ঘটা সম্ভব না। আমি ঠিক সময় মতো গিয়ে পৌঁছেছিলাম এনায়েতের পরিবাগের 5ম তলা ফ্ল্যাটে। আমি আমার পরিণাম নিয়ে কখনো ভাবিনি। কোথা থেকে যে এত সাহস আমার উপর ভর করেছিল। ফ্ল্যাটের দরজার হাতলে হাত রাখতেই সেটা খুলে গেল। খুব নিঃশব্দে ভেতরে ঢুকে দরজাটা বন্ধ করে পিঠ ঠেস দিয়ে দাঁড়ালাম। শুনশান নীরবতা চারদিকে। আমি লামিয়ার গায়ের গন্ধ চিনি। চোখ বন্ধ করে লম্বা শ্বাস টেনে নিলাম। হঠাৎ নিজেকে কুকুরের মতো মনে হলো। আমি যেন বাতাসে লামিয়ার ঘ্রাণ খুঁজছি। ঘ্রাণের ভেতরে লামিয়াকে খুঁজে না পেলেও ওর জুতা জোড়া ঠিকই চিনতে পেরেছিলাম। ধুর, একই রকম জুতো কত জনেরই তো হতে পারে, তাই সে চিন্তা বাদ দিলাম। ড্রয়িং রুমে দাঁড়িয়ে দেখলাম পাশাপাশি 2টি রুমের দরজা বন্ধ। আমি কেন যেন কুকুরের মতো বারবার শ্বাস টানছি, যেন শ্বাস টেনে টেনে শিকারী কুকুরের মতো লামিয়াকে খুঁজছি। আমার এই আচরণ নিজের কাছে অপরিচিত লাগছে। দ্বিধায় পড়ে গেলাম 2টো দরজার মধ্যে কোন রুমের দরজাটা আগে খুলব। অনুমান করে যে দরজাটা আগে খুললাম সেটাই ঠিক ছিল। হাতল ঘুরিয়ে দরজার চিকন ফাঁক দিয়ে দৃষ্টি প্রখর করে যা দেখলাম, সেখানে আটকে গেল দৃষ্টি। একটা চেয়ারের উপরে ওড়না, সালোয়ার কামিজ আর অনেক চেনা মেরুন রঙের হ্যান্ডব্যাগটা পড়ে আছে। লামিয়ার প্রতিটি পোশাক আমার চেনা, আর ঠিক এমনই একটা মেরুন হ্যান্ডব্যাগ আমি গত জন্মদিনে ওকে উপহার দিয়েছিলাম। না, এমন হতে পারে না। এমন হ্যান্ডব্যাগ নিউ মার্কেটে অনেক পাওয়া যায়। দরজার ফাঁকটা খুব ধীরে ধীরে আরও একটু বড় করে নিজেকে রুমের মধ্যে ঢুকিয়ে নিলাম। এল শেপের রুমটার বিছানা পাতা এলের মাথার দিকে। এনায়েত সরাসরি আমার দিকে স্থির তাকিয়ে আছে, আর ওর বুকের মধ্যে মুখ ডুবিয়ে ওকে কোলবালিশের মতো জড়িয়ে ধরে শুয়ে আছে একটি মেয়ে। আমি তার মুখ দেখতে পাচ্ছি না, তাতে কি? এই লালচে চুল, এই ফর্সা ত্বক, এমন একটা মেয়েকে আমি অনেক দিন ধরে চিনি।
আমি তার চেনা স্বরে আদর করে ডাক দিলাম, লামিয়া। খুব ধীর স্থিরভাবে লামিয়া আমার দিকে ঘুরে তাকালো। না, আমি এনায়েতকে খুন করিনি, বরং আমি নিজেই খুন হয়ে গেছি। একবার না, দুইবার না, প্রতিদিন খুন হচ্ছি। প্রতি ঘন্টায় ঘন্টায় খুন হচ্ছি। মিনিটে, সেকেন্ডে, নিঃশ্বাস প্রশ্বাসে খুন হচ্ছি। এনায়েত আমার ভেতরে ঘৃণা তৈরি করতে চেয়েছিল, পারেনি। আমি ঘৃণা করতে শিখিনি, আমি ঘৃণা করতে পারি না। এটা কিভাবে সম্ভব যে আজ আমি যাকে ভালোবাসবো কাল তাকেই আবার ঘৃণা করব? আমি জানি না, এনায়েতের কথাই হয়তো ঠিক। ঘৃণা করতে পারলে হয়তো তাকে ভুলে যেতে আমার সুবিধা হতো। কিন্তু আমার যে ঘৃণা আসে না, কি করি? ভুলে থাকার জন্য ড্রাগস আর সঙ্গীতের ভেতরে ডুবে থাকলাম, সেটাও আমাকে শান্তি দিতে পারছে না। এত অস্থিরতা, এত অস্থিরতা। এক জায়গায় বেশিক্ষণ বসে থাকতে পারি না, একা থাকতে পারি না। ড্রাগস শরীরকে নিস্তেজ করে দেয়, হ্যালুসিনেশনের ভেতর দিয়ে যায়, কিন্তু মনের অতল স্পর্শ করতে পারে না। আর সঙ্গীত মনের আগুনে জ্বালানি কাঠের মতো, আগুনটাকে আরও বাড়িয়ে দিচ্ছে। আমার বন্ধু রুশোর প্রতি কেমন যেন অনুরক্ত হয়ে গেছি। রুশো পাশে না থাকলে আমার অস্থির লাগে। রুশো যেন একটা ফুল প্যাকেজ। ওর কাছে সব আছে, ড্রাগস, মিউজিক, ফিলোসফি, নেশা জাগানো তত্ত্বকথা, অ্যাডভেঞ্চার। ওর এই সব কিছু আমার সাথে শেয়ার করে, আমাকে ব্যস্ত রাখে, কিন্তু আমি আমার কষ্টটা ওর সাথে শেয়ার করতে পারি না। রুশোর জগৎ আমাকে গ্রাস করে ফেলে, কিন্তু আমি আমার কষ্টের দরজাটা খুলতে পারি না। রুশোর সঙ্গ বন্ধুত্ব আমাকে শান্তি দিতে পারছে না। কি করব আমি? আমার কষ্টটা মা টের পাচ্ছেন। একমাত্র তিনিই বুঝতে পারছেন কিসের ভেতর দিয়ে যাচ্ছি আমি। মা আপনার জন্য সালাম পাঠিয়েছেন আর বলেছেন আপনি যেন আমাকে বন্ধু করে নেন। আপনার মধ্যে কি আছে আমি জানি না, কিন্তু এই প্রথম আমার কষ্টের কথাগুলো কারোর সাথে শেয়ার করলাম। এখন অনেকটা হালকা লাগছে। আমার অনেক কষ্ট, প্লিজ আপনি আমার কষ্টগুলো দূর করে দেন, আমি আর পারছি না। শেষ কথাগুলো যখন ওমর বলছিল তখন ওর চোখ দিয়ে নীরবে অঝোর ধারায় গড়িয়ে পড়ছিল অশ্রু। বৃদ্ধ ইমাম ইসহাকের চোখটাও ছলছল করছে। এই তরুণটিকে প্রথম দিনই তার অন্যরকম লেগেছিল। কি কষ্টটা বুকি নিয়ে ঘুরছে ছেলেটা। ওমরের জন্য স্নেহ আর মায়ায় পূর্ণ হয়ে গেছে ইমামের অন্তর। শার্টের হাতা দিয়ে বারবার চোখ মুছছে ওমর। ইমাম তাকে কাঁদার সুযোগ দিচ্ছেন আর অপলক তাকিয়ে আছেন ওমরের দিকে। একসময় ওমর শান্ত হয়, ডলতে ডলতে আর মুছতে মুছতে চোখ লাল হয়ে গেছে। ওমরকে এখন একটা ছোট্ট শিশুর মতো লাগছে। মাথা নিচু করে বসে আছে ইমামের সামনে। ইমাম নরম হৃদয়ের মানুষ, তিনিও নিজেকে সামলে নিয়ে বলা শুরু করলেন, একটা শিশুর কাছ থেকে তার খেলনা কেড়ে নাও, সেই শিশুটা যেভাবে কাঁদবে কিছুক্ষণ আগে তুমিও ঠিক সেভাবে কেঁদেছ। আজ থেকে 11 বছর আগে আমিও সেভাবে কেঁদেছিলাম যখন আমার ছেলেটার রোড অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিল। সেই শিশু তুমি তরুণ আর আমি বৃদ্ধ। বয়সে আমরা যেমনই হই না কেন, আমাদের কাছ থেকে প্রিয় জিনিস কেড়ে নিলে একই রকম দুঃখ লাগে। এই হঠাৎ আসা দুঃখ কষ্ট আমাদের শিক্ষা দেয় সুখের জীবন কত অনিশ্চিত, কত ভঙ্গুর। হোঁচট খেলে ব্যথা লাগে, আর সেই হোঁচট খেতে খেতেই মানুষ হাঁটতে শেখে, আর মানুষ কষ্ট পেতে পেতে পরিণত হয়। জীবনের শুরুতেই তুমি যে কষ্টটা পেয়েছ, এটাকে যদি তুমি শিক্ষা হিসেবে নাও, তোমার বাকি জীবন কোনো কষ্টই তোমাকে এমন অস্থির আর ভেঙে ফেলতে পারবে না। এই বিশ্বজগৎ একটা পাঠশালা। এখানে প্রতিটি ঘটনার ভেতরেই একজন শিক্ষক রয়েছেন। শিক্ষক মানে কোনো ব্যক্তি বা অদৃশ্য কিছু নয়, সেই ঘটনাটা নিজেই একজন শিক্ষক। তোমার জীবনের এই ঘটনায় তুমি একটা প্রাথমিক শিক্ষা পেলে, আর আমি জীবনের এই শেষ প্রান্তে এসে তোমাকে বলছি, আমি এই রকম অনেক শিক্ষা পেতে পেতে একটা উপসংহারে পৌঁছেছি। আর সেটা হলো, তোমার হাতে তোমার কোনো প্রিয় জিনিসই নিরাপদ নয়। যে কোনো সময়ে সেটা কেড়ে নেওয়া হবে, এমনকি তোমার প্রিয় জীবনটাও। তাই শিক্ষা হলো, যা পেয়েছ তার জন্য এত উল্লাসের কিছু নেই, যা হারিয়েছ তার জন্য এত বিষাদেরও কিছু নেই। ঘটনার শিক্ষকেরা এই ফিলোসফিটাই শিক্ষা দেয়। কষ্ট পেয়ে আপনিও তো কেঁদেছিলেন। ভালোবাসা এক ধরনের অভ্যাস। দেখো না, সিগারেট ছাড়তেও মানুষের কত কষ্ট হয়। তাই বিচ্ছেদের কথা মাথায় রেখেই ভালোবাসতে হবে। এই জন্য আমাদের ধর্মে বারবার মৃত্যুর কথা স্মরণ করতে বলা হয়েছে। এই মৃত্যু মানেই বিচ্ছেদ। সুখের সময় আমরা বিচ্ছেদের কথা পুরোপুরি ভুলে যাই, তখন সেই সুখটা সিগারেটের মতো অভ্যাসে পরিণত হয়ে যায়, যা ছাড়তে পরে কষ্ট হয়। হ্যাঁ, আমি সেই পরিমাণেই কেঁদেছিলাম যে পরিমাণে বিচ্ছেদ ভুলে থাকার বদ অভ্যাস আমার ভেতরে গেড়ে বসেছিল। এত নির্লিপ্ত আর আসক্তিহীন ভালোবাসা সম্ভব? মানে বলতে চাচ্ছি, কাউকে বা কোনো কিছুকে ভালোবাসবো আর ভেতরে ভেতরে প্রস্তুতি নিতে থাকবো তার বিচ্ছেদের, এমন করে ভালোবাসা সম্ভব?
তেমনভাবে ভালোবাসতে পারোনি বলেই তো আজ কষ্ট পাচ্ছ। তোমার ভালোবাসার মানুষকে হারানোর কথা তোমার কখনো মনেই আসেনি, তাই না? বিষাদ মাখা মুখে ওমার মাথা ঝুঁকায়। তুমি ভেবেছিলে এমন সুখে এই একই গতিতে জীবনটা চলতে থাকবে। একটা মিষ্টি পবিত্র হাসি ইমাম সাহেবের সারা মুখ ছড়িয়ে যায়। তিনি বলেন, ভালোবেসে তোমরা বলো তোমাকে ছেড়ে কোনোদিন যাব না। বোকার মতো এইসব কথা তারাই বলে যারা সেই সব শিক্ষকের কাছ থেকে শিক্ষা নেয়নি। তোমার জীবন খুবই সংক্ষিপ্ত। এই সংক্ষিপ্ত জীবনে যত বেশি ব্যস্ত তোমার হৃদয়ে জায়গা করে নেবে, তত বেশি তুমি বিচ্ছেদ বেদনা ভোগ করবে। ওমার প্রশ্ন করে, তাই বলে কি কাউকে বা কোনো কিছুকে ভালোবাসবো না? শিশুর মতো চাপা হাসি দিয়ে ইমাম সাহেব বললেন, অবশ্যই ভালোবাসবে। ভালোবাসাটা হবে বাইন মাছের মতো। বাইন মাছ জানো? হ্যাঁ চিনি, সাপের মতো দেখতে। সেই বাইন মাছ কাদার ভেতরে থাকে, কিন্তু তার গায়ে কাদা লাগে না। তার গায়ে একটা পিচ্ছিল বর্ম লাগানো থাকে। মানুষের জন্য জ্ঞান হলো সেই বর্ম। ওমার জিজ্ঞেস করে, কিসের জ্ঞান? কিছুক্ষণ নীরব থাকলেন ইমাম সাহেব। চোখ বন্ধ করে কি যেন ভাবলেন। তারপর একটা দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, মানুষ পৃথিবীর আলো বাতাসে জন্ম নেয়, বেড়ে ওঠে, মরে যায়। পৃথিবীর বেশিরভাগ মানুষ জানতেও পারে না কেন সে পৃথিবীতে এসেছিল। এই না জানার কারণে সে জঙ্গলের বাসিন্দা হয়ে জীবন কাটায়। অন্যান্য প্রাণী যেভাবে বাঁচে সেও তেমনইভাবে বাঁচে। সে বাঁচার জন্য প্রতিযোগিতা করে। জঙ্গলে যেমন একজনকে বেঁচে থাকতে হলে অন্যজনকে মেরে ফেলতে হয়। ওমার যোগ করে বলে, এটাকে বলে সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট। ডারউইন তার ইভলিউশন থিওরিতে এমনটা বলেছিলেন। ওমারকে চমকে দিয়ে ইমাম সাহেব বললেন, না, কথাটা ডারউইন বলেননি। ডারউইনের দি অরিজিন অব স্পেসিস পড়ার পর তার ব্যাখ্যায় ইংলিশ দার্শনিক এবং বায়োলজিস্ট হারবার্ট স্পেন্সার প্রথম বলেছিলেন বাক্যটা, সার্ভাইভাল অব দ্য ফিটেস্ট। অবাক বিস্ময়ে ইমাম সাহেবের মুখের দিকে তাকিয়ে আছে ওমার। সেটা বুঝতে পেরে ইমাম সাহেব বললেন, এত অবাক হইও না। মানুষের উৎপত্তি বানর থেকে। এই মতবাদের বিরুদ্ধে ওয়াজ করার জন্য তরুণ বয়সে অনেক পড়তে হয়েছিল। এটা সেই সব পড়ার ফল। যাই হোক, বলছিলাম পারপাস অফ লাইফের বিষয়ে প্রকৃত জ্ঞান না থাকার ফলে পৃথিবীর বেশিরভাগ মানুষ পৃথিবীর আলো বাতাস ভোগ করে শেষে জঙ্গলের প্রাণী হয়ে মরে যায়। অথচ তার জন্ম হয়েছিল মানুষ হিসেবে। মৃত্যুটাও হওয়ার কথা ছিল মানুষের মতো। এই যে সে জঙ্গলের পশুর মতো বাঁচল, এর কারণ তার জীবনের একমাত্র লক্ষ্যই ছিল ভোগ। ভোগ মানে সুখ। এই সুখের জন্য কি না সে করেছে। সবচেয়ে বড় ভুল যেটা সে করেছে সেটা হলো সুখের জন্য বিচ্ছেদকে ভুলে গেছে। টাকা, বাড়ি গাড়ি, নাম যশ, নারী, এসবকে ভালোবেসে হৃদয়টা ভর্তি করে রেখেছিল। এসব এমন আসক্তি যা বিচ্ছেদকে ভুলিয়ে দেয়। অথচ বিচ্ছেদই মানুষের চরম পরিণতি। ইমামের এসব সহজ সরল অথচ গভীর অর্থবোধক কথাগুলো মুগ্ধ হয়ে শুনতে শুনতে ওমার প্রশ্ন করে, তাহলে হৃদয়টা তৈরি করা হয়েছে কি জন্য? ভালোবাসার জন্যই তো নাকি? তার আগে তোমাকে একটা প্রশ্ন করি, বলো তো, এই মহাবিশ্ব অসীম না সসীম? বিগ ব্যাং থিওরি মতে একটা মহাবিস্ফোরণের মাধ্যমে অথবা কোনো সৃষ্টিকর্তার দ্বারা এই মহাবিশ্ব সৃষ্টি হয়েছে। তাই যা কিছু সৃষ্ট তাই সসীম। বাহ, সুন্দর করে বলেছ। এখন বলো, এই সসীম মহাবিশ্বের ভেতরে একটা অসীম বস্তু আছে। বলো তো সেটা কি? বলো তো সেটা কি? ওমারকে খুব বেশি ভাবার সময় না দিয়েই ইমাম সাহেব বললেন, সেই অসীম বস্তুর নাম হৃদয়। এই জন্য বলা হয় অন্তরের চাহিদা অসীম। এই অসীম অন্তর বা হৃদয় সৃষ্টি করা হয়েছে এক অসীম সত্তার জন্য। সেই অসীম সত্তার নাম আল্লাহ। ওমার যেন সূত্রটা ধরতে পেরেছে, তাই সে বলল, প্রথম যেদিন আপনার কাছে এসেছিলাম সেদিন আপনি বলেছিলেন হৃদয় আল্লাহর ঘর। হ্যাঁ, সেদিন তোমার মনের অস্থিরতাটা আমি ধরতে পেরেছিলাম। যখন আল্লাহর ঘরে আল্লাহ ছাড়া অন্য কিছু থাকে তখন বান্দাকে অস্থিরতা গ্রাস করে। এটা বোঝার জন্য কোনো গায়েবী অথবা অলৌকিক ক্ষমতার দরকার পড়ে না। এটা সেই বিচ্ছেদের জ্ঞান যা ঘটনার ভেতর দিয়ে বিশ্বজগতের পাঠশালায় শিক্ষা দেওয়া হয়। এখন বুঝতে পেরেছ মানুষ কেন কষ্ট পায়? তাহলে কি মানুষ শুধু আল্লাহকেই ভালোবাসবে? কোনো মানুষ, প্রাণী বা বস্তুকে ভালোবাসবে না? তাহলে ভালোবাসার অনুভূতি কেন সৃষ্টি করা হয়েছে? ভালোবাসা মানেই রেসপন্সিবিলিটি বা দায়িত্ব। যখন তুমি কাউকে ভালোবাসো তখন তুমি তার দায়িত্ব নাও। এই দায়িত্বটা তোমাকে কে দেন? তিনি দেন যিনি তোমার হৃদয়ের ঘর জুড়ে বসে আছেন। তিনি সমস্ত বিশ্বজগতের মালিক, সৃষ্টিকর্তা। তিনি বলেছেন, জীবে দয়া করো আর তার সমস্ত সৃষ্টিকে ভালোবাসো। সেটা শুধু কথার কথা ভালোবাসা নয়, সেই ভালোবাসা এক বিশাল দায়িত্ব। তাই তার জন্য যখন ভালোবাসবে তখন এই সৃষ্টি জগতের কেউ তোমার দ্বারা ক্ষতিগ্রস্ত হবে না।
তখন তোমার ভালোবাসা হবে পৃথিবীর আলো বাতাস আর পানির মতো, যা সমস্ত পোকামাকড় জীবজন্তু থেকে শুরু করে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই সমান ভোগ করে। দেখো তুমি কতটা গুরুত্বপূর্ণ। এই বিশ্বজগৎ সৃষ্টি করা হয়েছে তোমার জন্য, আর তোমাকে সৃষ্টি করা হয়েছে তার জন্য। তার সাথে এই সম্পর্কটাই প্রকৃত প্রেম, আর এই প্রেমটাকে বলে ইবাদত। এই প্রেমের জন্যই তোমাকে অসীম এবং অমূল্য এক বস্তু দেওয়া হয়েছে, যেটার নাম হৃদয়। সেই হৃদয়ের ব্যবহার আর প্রকৃত প্রেমের কায়দাটা শেখনি বলে আজ এত কষ্ট পাচ্ছ। এশার নামাজের পর রাতের খাবার শেষ করে ইমাম সাহেব যখন তার কামরায় বিশ্রাম নিচ্ছিলেন, ঠিক সেই সময় ওমর এসেছিল তার সঙ্গে দেখা করতে। রাতের এই সময়টা তিনি দর্শনার্থীদের সাক্ষাৎ দেন না। মসজিদের খাদেমের নিষেধ উপেক্ষা করে অনেকটা জোর করেই ওমর ইমাম সাহেবের রুমে প্রবেশ করেছিল। ঢুকেই বলেছিল, আপনি কি আমাকে বন্ধু করে নেবেন? ইমাম মজার ছলে বলেছিলেন, তোমাকে বন্ধু বানালে আমার কী লাভ? ওমর বলেছিল, আপনাকে একটা মজার গল্প শোনাবো। মজার গল্প পৃথিবীতে আর কি অবশিষ্ট আছে? হ্যাঁ, আর একটা মাত্র গল্প পৃথিবীতে অবশিষ্ট আছে, আর এটা বলা হলে পৃথিবীতে আর কোনো গল্প অবশিষ্ট থাকবে না। মা বলেছে বলেই আশা, নইলে হুজুর শ্রেণীর লোকদের প্রতি ওমর কখনো কোনো আকর্ষণ বোধ করেনি। এক ধরনের হালকা এবং চটুল মেজাজে কথাগুলো বললেও ওমর খুব দ্রুত আর ব্যক্তিত্বের প্রভাব বুঝতে পারছিল। শিশুর সারল্য আর ব্যক্তিত্ব মিলে ওমরকে কাছে টেনে নিয়েছিলেন তিনি। এমন একজন বৃদ্ধ ইমাম চিন্তা ভাবনায় এতটা আধুনিক আর বিজ্ঞান মনস্ক হবেন শুরুতে বুঝতে পারেনি ওমর। কথায় কথায় কখন যে ওমর নিজের মনের কষ্টগুলো বলা শুরু করেছে সেটা সে টের পায়নি। তিনি এমন স্নেহ আর মমতা মাখা চেহারা নিয়ে ওমরের দিকে তাকিয়েছিলেন যে তিনি যেন তার বুকের ভেতরটা দেখতে পাচ্ছিলেন। তাই তার কাছে কোনো কিছু গোপন করে লাভ নেই। বুক খালি করে কথা বলতে পেরেছে বলে আজ নিজেকে অনেক নির্ভার লাগছে। ইমাম ইসহাকের রুম থেকে ওমর যখন বের হয় তখন রাত প্রায় 12টা ছুঁই করছে। বের হয়েই দেখে মসজিদের বাইরের ফুটপাতে রুশু বসে আছে ওমরের জন্য। রুশুকে বাইরে রেখে বলেছিল আধা ঘন্টার জন্য যাচ্ছে। এরপর রুশুর কথা ওমর ভুলে গিয়েছিল। ও মাই গড, তুই এখনও আছিস? ভেতরে চলে আসতি। হ্যাঁ, এতক্ষণ মসজিদে ঢোকার জন্য আমার শয়তানের সাথে যুদ্ধ করছিলাম। তোর পার্সোনাল শয়তান আছে নাকি? রুশো খ্যাক খ্যাক করে হাসে। আছে তো, জিম মরিসন মরার পর তারগুলো সব এখন আমার কাছে। কি করলি এতক্ষণ এখানে বসে বসে? এখানে বসে বসে আমি 5টা স্টিক বানিয়েছি। ভাবছিলাম একটা শেষ করেই তোকে দেখতে যাব, কিন্তু এমন পিনিকে পাইল যে 4টা শেষ করে ফেললাম। তারপর ডিমওয়ালা গেল, ডিম খাইলাম। পিঠাওয়ালা গেল, পিঠা খাইলাম। মুড়ি ভাজা গেল, তাও খাইলাম। বোঝ তাহলে, তোর মসজিদে ঢোকার প্ল্যান করতে গেলাম আর দুনিয়ার ভোগ্যবস্তু আমাকে সার্ভিস দেওয়া শুরু করলো। বুঝছস, আমার ধর্মের অ্যাঞ্জেলরা আমাকে বিপদগামী হতে দেয় না। ওমর বেশ একটা ফুরফুরে মেজাজে আছে। তাই রুশোকে ঘাটানোর জন্য ফুটপাতে ওর পাশে বসে বলে, কোনটা তোর ধর্ম? কেন তুই জানিস না? যে ধর্ম প্রবর্তন করেছে লালন, যে ধর্ম প্রবর্তন করেছে জিম, সেটাই আমার ধর্ম। তারা ধর্ম প্রবর্তক নাকি গড? লালন আমার কেউ না। আমি জিমের কথা বলতে পারি। 60 আর 70 দশকের আমেরিকান পোলাপান জিমকে গড মনে করত। শোন, মানুষ যেমন পূজা দিতে পছন্দ করে, ঠিক তেমনই মানুষ পূজা পেতেও পছন্দ করে। জনপ্রিয়তার সাথে যদি নিজস্ব প্রথাবিরোধী দর্শন থাকে, তাহলে তুইও একটা ধর্ম বানাতে পারবি। এত সোজা না, এত সোজা না। এটার পেছনে তোকে লেগে থাকতে হবে। পুরো জীবন ব্যয় করে তোকে একটা রীতি বা ফ্যাশন দাঁড় করাতে হবে। পৃথিবীতে এত এত জনপ্রিয় গায়ক আছে, কিন্তু গড হয়ে উঠতে পেরেছে কয়জন? প্রশ্নটা করে হঠাৎ ওমরের দিকে ঘাড় ঘুরিয়ে রুশো বলে, মসজিদের মোল্লার সাথে এতক্ষণ কি করলি? ওমর বলল, হুজুর লোকটাকে আমার পছন্দ হয়েছে। হৃদয়, ভালোবাসা, এসব জিনিস যে ধর্মেও আছে সেটা তিনি সুন্দর করে ব্যাখ্যা করেছেন। তুই ইমপ্রেসড? ওমর হ্যাঁ সূচক মাথা ঝাঁকিয়ে বলে, অনেকটা। খাইছে রে, হুজুর তো তোকে আফিম খাওয়াইয়া দিছে মনে হচ্ছে। তুই হলি গাজার লোক, তুই আফিম খাবি কেন? বলেই পকেট থেকে 5 নম্বর স্টিকটা বের করে ওমরের হাতে দিয়ে বলে, ধরা। ওমর একটা হাসি দিয়ে রুশোর গাজা ভরা সিগারেট সহ হাতটা সরিয়ে দিয়ে বলে, এক্ষুনি মসজিদ থেকে এলাম। ইমাম সাহেবের সঙ্গটা আমার উপর ইফেক্ট করেছে। এখন পিনিক নেওয়ার মুডে নেই, তুই ধরা। অবাক হয়ে রুশো বলে, হুজুরের সাথে এক সিটিংয়েই এ অবস্থা। এই কারণেই কার্ল মার্কস বলেছে, রিলিজিয়ন ইজ অপিয়াম ফর দ্য পিপল। ওমর মজার ছলে বলে, হুজুরের কাছে গেলাম, তিনি আফিম খাওয়ালেন। তোর কাছে এলাম, তুই এখন গাঁজা খাওয়াবি। হুজুরের ধর্ম আফিম আর তোর ধর্ম গাঁজা। হুজুর আমার নতুন বন্ধু, তুই আমার পুরাতন বন্ধু। কোনটারে ছাইরা কোনটা ধরি, মুশকিলে পড়লাম দেখি।
রুশো ওমারের খোঁচাটা টের পেয়েছে। জ্বলন্ত গাজার স্টিকে লম্বা টান দিয়ে অপলক তাকিয়ে আছে ওমারের দিকে। ওমারকে কেমন যেন অচেনা লাগছে।